একটি দেশ কিসের উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে জানেন? সেটা হচ্ছে অর্থনীতি। এই অর্থনীতির বিষয়টা না থাকলে আসলে একটি দেশ, শুধু একটি দেশই না, একজন মানুষের সংসারও কিন্তু টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। তো আসেন আজকে আমরা সেই রকম একটা অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি দেশের অর্থনীতির মূল বিষয়গুলা একটা আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন অধ্যায়ের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের অর্থব্যবস্থা এবং ব্যাংক। বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা এবং ব্যাংক, ঠিক আছে? তো আজকে আমরা এই অধ্যায়ে যেটা জানবো সেটা হচ্ছে যে একটা দেশের একটা স্ট্রাকচার কিভাবে দাঁড়িয়ে থাকে, অর্থনীতির স্ট্রাকচার কিভাবে দাঁড়িয়ে থাকে, একটা দেশে কিভাবে অর্থ উপার্জিত হয় এবং কিভাবে এগুলো ব্যয় করা হয়, এই বিষয়গুলো। আর সর্বশেষে জানবো যেটা হচ্ছে যে ব্যাংক নিয়ে। ব্যাংক জিনিসটা আসলে কি, ব্যাংক কত প্রকার, কি ধরনের হতে পারে, ব্যাংক কি ধরনের অ্যাক্টিভিটিসগুলো সম্পন্ন করে থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ক্লাসে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা অর্থনীতির একটা মজাদার বিষয় নিয়ে আলোচনার জন্য। আর আমাদের ক্লাস শেষ না হওয়া পর্যন্ত আপনারা আশা করি সবাই হচ্ছে যে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ঠিক আছে? বাংলাদেশ বিশ্ব পরিচয়ে এটা আপনার হচ্ছে যে 13তম একটা অধ্যায়। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা অর্থনীতির একটা অংশ। এখান থেকে প্রতি বছরই কিছু না কিছু কোশ্চেন হয় আর কি। তো আসেন, প্রথমে বলেছে সরকারের অর্থ ব্যবস্থা এবং ব্যাংক। এখানে আমরা বলে ফেলেছি যে আসলে একটা দেশ বা একটা সংসার বা যেটাই বলেন না কেন, টোটালটাই পরিচালিত হয় কিন্তু অর্থের উপরে ডিপেন্ড করে। তো এই অর্থ সম্পর্কে বা অর্থ ব্যবস্থা সম্পর্কে হ্যান্ডেল করে একজন মিনিস্টার থাকে, তাকে আমরা বেসিক্যালি অর্থমন্ত্রী বলে থাকি। আমাদের এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশের অর্থমন্ত্রী। আচ্ছা, এই অর্থমন্ত্রী সাহেবের আসলে অ্যাকচুয়ালি কাজ কি থাকে? এই অর্থমন্ত্রী সাহেবের অ্যাকচুয়ালি কাজ যেটা থাকে সেটা হচ্ছে যে একটা দেশের এক বছরে, অর্থাৎ এক অর্থ বছরে কত টাকা ব্যয় হবে, কি কি পারপাসে ব্যয় হবে এবং এই ব্যয়গুলা কোন কোন খাত থেকে আমরা আয় করে সেই ব্যয়গুলা নির্বাহ করবো বা মিটাবো, এইটা একটা বাজেট আকারে, আমরা যেটাকে অর্থ বাজেট বলে থাকি, মহান সংসদে এটা উপস্থাপন করা হয়ে থাকে। তো চলেন, অর্থ ব্যবস্থা সম্পর্কে অধ্যাপক ডাল্টন একটা সংজ্ঞা দিয়েছে। ডাল্টনের সংজ্ঞাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদের বইতে আছে, আপনারা দাগিয়ে নেবেন। এই সংজ্ঞার ব্যাপারে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সংজ্ঞার ব্যাপারে কোনো রকম পরিবর্ধন করা যাবে না, যা আছে যে অবস্থায় আছে হুবহু তাই দিতে হবে, ঠিক আছে? তো অধ্যাপক ডাল্টন বলেছে, দেখেন, অধ্যাপক ডাল্টন বলেছে সরকারি অর্থ ব্যবস্থা হচ্ছে সরকারের আয় ব্যয় এবং এদের একটির সাথে অপরটি সমন্বয় বিধান নিয়ে আলোচনা করে। আমি আবারও বলেছে সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের একটির সাথে অপরটির সমন্বয় বিধান নিয়ে আলোচনা করে। আমি আরেকটু যদি সহজ করে এই সংজ্ঞাটার ব্যাখ্যা দিই, ব্যাপারটা হচ্ছে যে আমাদের অর্থমন্ত্রীর কাজ হচ্ছে যে সরকারের আয় এবং ব্যয় নিয়ে কাজ করা। ওনার কাজ বেসিক্যালি দুইটা, আয় আর ব্যয়। কোথায় থেকে কোথা থেকে আয় হবে, কোন কোন খাত থেকে কত টাকা আয় হবে এটা নির্ধারণ করা, আর হচ্ছে যে এই অর্জিত আয়টা কোন কোন খাতে ব্যয় করা হবে এটাই আপনার হচ্ছে বর্ণনা করাটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি বাজেট যেটাকে বলে থাকি আমরা, ঠিক আছে? তো চলেন আমরা সরকারের প্রথমে আয় দিয়ে শুরু করেছে আমাদের বইতে, আমরা আয় দিয়েই শুরু করব। যদিও একটু বলে রাখি, এটা একটা ভুল প্রসেস। পৃথিবীর সব জায়গার মানুষই কিন্তু আসলে ব্যয় দিয়ে শুরু করে। আমরা জানেন আমাদের এই অর্থনৈতিক অবস্থার এত পরিবর্তন আনতে পারছি না কেন? এটার হিউজ পরিবর্তন হওয়ার কথা ছিল, কারণ আমরা দীর্ঘদিন হয়ে গেছে আমাদের স্বাধীনতার। এই দীর্ঘ স্বাধীনতার পরে কেন আমাদের যেন অর্থনীতির যেই হারে আমাদের উন্নতি হওয়ার কথা ছিল সেই অর্থে উন্নতি আসলে ওই লেভেলে যায় নাই। আমরা যতই বলি না কেন, তারপরে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন হয়নি এটার কারণটা হচ্ছে যে আমাদের চিন্তা চেতনায় কিছু ভুল আপনারা হচ্ছে সফটওয়্যার ইনস্টল করে দেখেছে। কারা? ওই যে ইংরেজরা দীর্ঘ বছর ধরে আমাদের ব্রেনে কিছু ভুল সফটওয়্যার ইনস্টল দিয়ে গেছে। এই ভুল সফটওয়্যারের একটা অংশ হচ্ছে আমরা সবসময় আয় নিয়ে কথা বলি বলে আমাদের ব্যয়ের আপনার পরিধিটা বাড়ে না। ব্যয় নিয়ে যখন কথা বলবেন তখন আয়টা অটোমেটিক্যালি পরিধিটা বেড়ে যাবে। তো চলেন, যেহেতু বইতে সরকারের আয়ের উৎসের কথা বলেছে, সুতরাং আমরা আয় নিয়েই কথা বলবো। এই আয়টা আসলে দুই প্রকারের। কয় ধরনের? দুই ভাগে বিভক্ত। এক বলেছে আপনার কর রাজস্ব, আর দুই বলেছে কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। আসেন, কর রাজস্ব জিনিসটা আসলে কি? কর রাজস্ব বলতে যেটা বোঝায়, আমি যদি একেবারে বইয়ের ভাষার বাইরে যায় যদি কথাটা বলি, তাহলে ব্যাপারটা হবে এরকম: সরকার যেটা মানুষের কাছ থেকে জোর করে গলা চেপে আদায় করে সেটাকেই আসলে
কর রাজস্ব বলা হয়। অর্থাৎ মানুষ কিন্তু স্বাভাবিকভাবে সরকারকে কর দিতে খুব একটা উৎসাহ বোধ করে না, যদিও আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আসতেছে। আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স দিতে মানুষের কত দীর্ঘ লাইন, এবং মানুষ এখন উৎসব মুখর পরিবেশে আসলে ট্যাক্সটা দিচ্ছে, যাক এটা ভালো আর কি, এটা দেশের জন্য ভালো, অর্থনীতির জন্য ভালো। আসেন বইয়ের ভাষায় যদি বলি, আসলে সরকারকে যে কোনো বিষয়, আপনার যে কোনো মানে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করতে হলে সরকারকে এটার একটা সার্টেন পার্সেন্টেজ আপনাকে দিতে হবে, যেটাকে সরকারি কর হিসাবে গণ্য হয়। এটা দুইটা ভাগে বিভক্ত। এটা রাজস্ব শুল্ক হতে পারে, এটা আপনার ভ্যাট ট্যাক্স হতে পারে, মানে এই ভ্যাট ট্যাক্সের মধ্যেই রাজস্ব শুল্ক, এই ভ্যাট অথবা ট্যাক্সের মধ্যে হতে পারে। তো আসেন আমাদের বইতে কয়েকটা পয়েন্ট আকারে দেয়া আছে, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। প্রথমে বলেছে দেখেন বাণিজ্য শুল্ক, 1 নম্বরে বলেছে বাণিজ্য শুল্ক। বাণিজ্য শুল্ক জিনিসটা আসলে কি, আমরা খুব সহজভাবে যদি বলি, আমরা বিভিন্ন দেশে পণ্য আদান প্রদান করি, এই পণ্য আনা নেওয়া করতে যেয়ে কিন্তু বিভিন্ন দেশে আমাদের নিয়ম মেনেই কিন্তু আপনার বাণিজ্য নীতি মেনেই কিন্তু আমাদেরকে এই বাণিজ্য পরিচালনা করতে হয়। আমি যদি একটু সহজভাবে বলি, ধরেন আপনারা জেনে অবাক হবেন, আপনারা যারা এই যে প্রিমিয় গাড়িগুলো ব্যবহার করেন, জাপানিজ এই গাড়িগুলো, এই গাড়িগুলোর অ্যাকচুয়ালি দাম কত জানেন? এই গাড়িগুলো মোটামুটি 8 থেকে 9 লক্ষ টাকা দাম জাপানে। এই গাড়িগুলা চট্টগ্রাম বন্দরে যখন আসে, তখন এটার দাম 3 গুণ বেড়ে যায়, কারণ সরকার এটার উপরে 300% ভ্যাট বা ট্যাক্স আরোপ করেছে আর কি। এটা ভ্যাটই হবে, ট্যাক্স বলা যাবে না, ভ্যাট আসবে। তো যাই হোক, এই ভ্যাট আরোপ করেছে কত পার্সেন্ট? 300%। খুব স্বাভাবিকভাবে এই গাড়িটার দাম কিন্তু 3 গুণ হয়ে যায়। অর্থাৎ যদি এটা 8 লক্ষ টাকা দিয়ে কিনে থাকে জাপান থেকে, তাহলে এটার দাম 3 গুণ হলে 3 × 8 = 24 লক্ষ টাকা দাম হয়ে যায়। এখান থেকে সরকার কিন্তু প্রচুর টাকা আয় করে। বাণিজ্য শুল্কটা সরকারের আয়ের অন্যতম একটা প্রধান উৎস হিসেবে কাজ করে, ঠিক আছে। এটা গেল হচ্ছে যে 1 নম্বর বিষয়। আমি কি বুঝাতে পেরেছি? আপনাকে সহজভাবে আরেকটা এক্সাম্পল দিলে আমি বুঝাই। যেমন ধরেন টাটা ন্যানো, এই গাড়িটা কিন্তু ইন্ডিয়াতে 2 লাখ রুপি, ঠিক আছে, 2 থেকে 2.5 লক্ষ রুপি হচ্ছে যে এটা দাম, এই গাড়িটার দাম। কিন্তু এটা আমাদের দেশে কত করে বিক্রি করছে? 8 থেকে 9 লক্ষ টাকায় বিক্রি করছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই বাণিজ্যিক শুল্ক। এটা যখনই বাংলাদেশে ইন করেছে, বাংলাদেশ সরকার এটার উপরে আপনার হচ্ছে যে ভ্যাট বসিয়েছে। ভ্যাট যখন বসিয়েছে, 300% ভ্যাট দিলে অটোমেটিক্যালি এটার দাম 3 গুণ হয়ে যায়। এই কারণে এটার দাম এত বেশি। আচ্ছা, এরপরে বলেছে আবগারি শুল্ক। আবগারি শুল্ক বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে যে যেই ধরনের পণ্যগুলা এই আমাদের দেশে তো একটা ভৌগোলিক সীমা আছে, আপনারা তো জানেন, বাংলাদেশে একটা বর্ডার আছে, এই বর্ডারের মধ্যে তৈরি হবে এবং এই বর্ডারের মধ্যেই আপনার হচ্ছে যে ব্যবহার করা হবে। এই ধরনের পণ্যের উপরে যে করারোপ করা হয় সেটাকে আবগারি শুল্ক বলা। আমি আরেকটু সহজভাবে যদি বলি, ধরেন দিয়াশলাই, রাইট? দিয়াশলাইটা কিন্তু হচ্ছে যে বাইরের দেশের লোকজন ব্যবহার করেন, এটা আমাদের দেশের লোকজন ব্যবহার করে। এটা তৈরি হচ্ছে আমাদের দেশে, ব্যবহারও করছে আমাদের দেশেরই মানুষ। এইটার উপরে যে ভ্যাট আরোপ করাবে সেটাকে আবগারি শুল্ক বলা হয়। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। আবগারি শুল্কটা কি, এটা কিন্তু কোশ্চেনে আসে, এটা আপনারা মার্ক করে রাখবেন, ওকে। এরপরে বলেছে দেখেন আয়কর। আয়কর বলতে আসলে ট্যাক্সকে বোঝায়। ট্যাক্স মানে হচ্ছে যে আপনি একজন ব্যক্তি, আমি যদি খুব সহজভাবে বোঝাই, অনেকটা জাকাতের মতো। ট্যাক্সটা অনেকটাই জাকাতের মতো, কিন্তু জাকাতের পার্সেন্টেজ কম আর ট্যাক্সের পার্সেন্টেজটা অনেক বেশি। ট্যাক্সের পার্সেন্টেজটা হচ্ছে এটা 15%। অর্থাৎ আপনি একজন ব্যক্তি, আপনার মাসিক একটা আয় বা বাৎসরিক একটা আয় আপনার লিমিট আছে, এই লিমিটের বেশি যদি আপনার আয় হয়, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 15% হারে। ধরে নেন আপনার হচ্ছে যে আপনি বছরে 2 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা আপনি ইনকাম করেন, 1.5 লক্ষ টাকা এবং তার বেশি যদি হয়, তাহলে আপনাকে 15% হারে ট্যাক্স দিতে হবে। এখান থেকে সরকার প্রচুর টাকা আয় করে। আমি যে কিছুক্ষণ আগে যেটা বললাম, এই যে এটা ট্যাক্স দেওয়ারই লাইন কিন্তু, এবং বাংলাদেশে এটাকে উৎসবে পরিণত করেছে। এটা একটা ভালো দিক যে মানুষ উৎসব মুখর পরিবেশে ট্যাক্স দিচ্ছে, ঠিক আছে। এটা একটা আলাদা দিবস করা হয়েছে, এই দিবস দিয়ে একটা বিশাল বড় মেলা করে খুব সুন্দরভাবে অর্গানাইজ ভাবে কিন্তু এটা আপনার হচ্ছে যে এই রাজস্ব বিভাগ এই বিষয়টা মেনটেন করে থাকে, ঠিক আছে। এরপরে আসেন বলেছে যে মূল্য সংযোজন কর বা ভ্যাট, যেটা থেকে বলে থাকি আমরা, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্যের সাথে যুক্ত করে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে ট্যাক্স, এটাকে ভ্যাট বলা হয়ে থাকে। আমি খুব সহজভাবে যদি বলি, আপনারা তো জানেন, আপনারা বাটাতে অনেক সময় জিনিসপত্র নেন। বাটার ধরেন 100 টাকা দামে একটা স্যান্ডেল নিলেন, বাটার 100 টাকা দামে একটা স্যান্ডেল আপনি দেখলেন, এবং এই টাকাটা আপনি যখন কাউন্টারে পে করতে যাচ্ছেন তখন নিচ্ছে কত? 110 টাকা। বিষয়টা হচ্ছে যে ওই যে 10 টাকা যেটা নিয়েছে এটা ছিল ভ্যাট।
মূল্য ছিল 100 টাকা, মূল্যের সঙ্গে আরো অ্যাড করা হয়েছে কত টাকা, 10%। 10% অ্যাড করে 110 টাকা আপনি পে করলেন। এই যে 10 টাকা অতিরিক্ত পে করলেন, এইটা হচ্ছে আসলে ভ্যাট। মজার ব্যাপার কি জানেন, ভ্যাট কিন্তু কোনো প্রতিষ্ঠান বা আপনার হচ্ছে যে কোনো দোকান এরা কিন্তু পে করবে না। পে করবে কে জানেন, আপনার আমার মতো যারা সাধারণ ক্রেতা। ভ্যাটের মানেটাই হচ্ছে যে সাধারণ ক্রেতারা আপনার হচ্ছে যে পণ্য বা দ্রব্য ক্রয় করবে, এই পণ্য বা দ্রব্যের উপরে অতিরিক্ত যে পেমেন্টটা দেবে, এই পেমেন্টটা প্রতিষ্ঠানকে দেবে, প্রতিষ্ঠান যে রাজস্ব বিভাগে অর্থাৎ ভ্যাট অফিসে জমা দিবে। এটাই হলো নিয়ম, কাস্টমার দিবে আসলে ভ্যাট। আর ট্যাক্স কিন্তু ব্যক্তিকে দিতে হবে, ট্যাক্স প্রত্যেকটা ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি দিতে হবে। কাস্টমারকে আপনার হচ্ছে যে ভ্যাট দিতে হবে। ভ্যাটটা কিন্তু একটু অন্যরকম, ট্যাক্সটা একটু আলাদা। দুইটাই একই রকম, একই বিভাগেরই আন্ডারে, তারপরে একটু সেপারেশন একটু আলাদা আছে। ট্যাক্সটা দিতে হবে বছরে আপনার হচ্ছে যে একবার, আর ভ্যাটটা দিতে হবে আপনি যতবার জিনিস কিনবেন, যতক্ষণ কিনবেন ততবারই দিতে হবে, ততক্ষণই দিতে হবে। এটা হলো ভ্যাটের ব্যাপার, ঠিক আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওকে, এরপর বলছে সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক, এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ক নম্বর কোশ্চেনের জন্য বেসিক্যালি এসে থাকে। সম্পূরক শুল্ক বলতে আসলে ওই শুল্ককে বোঝায়, ধরেন এতগুলো ট্যাক্স আরোপ করার পরেও যদি কোনো পণ্য বা দ্রব্যের উপরে ট্যাক্স আরোপ করা বাকি থাকে এবং সেই পণ্যের উপরে যেই ট্যাক্স বা ভ্যাট আরোপ করা হয়ে থাকে সেটাকে আসলে সম্পূরক শুল্ক বলা হয়। কথাটা খুব জটিল হয়ে গেল, তাই না? আমি একটু সহজ করে দিই। ধরেন আপনার একটা কেক তৈরির ফ্যাক্টরি আছে, রাইট? কেক তৈরির ফ্যাক্টরি আছে, আপনি আটা বা ময়দা কেনার সময় আপনি ভ্যাট দিয়েছেন, কেকটা যখন বিক্রি করবেন তখনও ভ্যাট দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে কেকের যে প্যাকেট বা আপনারা যে বক্স বা র্যাপিং করেছেন, এই র্যাপিং এর আপনার ভ্যাট দিতে আপনি ভুলে গেছেন, অথবা সরকার ওটার উপর ভ্যাট আরোপ করতে ভুলে গেছে। এইটার উপরে যে করারোপ বা ভ্যাট আরোপ করা হবে সেটাকে আসলে সম্পূরক শুল্ক বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে আপনার মনোযোগ দিয়ে পড়বেন এবং আমার বিশ্বাস আমি বুঝাতে পেরেছি। এরপরে বলেছিলেন ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব আপনাদের যাদের বাড়ি আছে আপনারা জানেন, বর্তমানে এই মুহূর্তে সবচেয়ে বড় বেশি কর দিতে হচ্ছে ভূমির ব্যাপারে। যারা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে আছে তারা জানি যে সবচেয়ে বেশি আপনার হচ্ছে যে এই দেখেন গত 2-3 বছর আগে যেই বাড়িটার ভ্যাট ছিল, সরি রাজস্ব ছিল বা আপনার কর ছিল বা আপনার হচ্ছে যে ছিল যে ধরেন 5,000 টাকা, সেটা এখন অটোমেটিক্যালি 25,000 টাকা হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক। বাড়ারও তো একটা লিমিট থাকে। আমাদের অস্বাভাবিকভাবে আমাদের এই ভূমি রাজস্বটা বেড়ে গেছে। যদিও বঙ্গবন্ধুর সময় আপনার হচ্ছে যে স্বাধীনতার পর বঙ্গবন্ধু বলেছিলেন 25 বিঘার নিচে 25 বিঘা পর্যন্ত মৌকুবের কথা বলা হয়েছে। এটা এমসিকিউ কোশ্চেনে আপনাদের আসে অনেক সময়। তো দেখেন তারপরে কিন্তু আমাদের যাদের বাড়ি আছে আমরা জানি যে আমাদেরকে এরকম আপনার হচ্ছে যে এই বাড়ির জন্য আপনার বা ভূমির জন্য আপনার কর দিতে হয়। এটার পরিমাণটা আসলে অনেক বেশি হয়ে গেছে, যেটা আসলে সাধারণ মানুষের জন্য খুব কষ্টদায়ক হয়ে গেছে। আচ্ছা, এরপরে বলেছে নন জুডিশিয়াল স্ট্যাম্প। নন জুডিশিয়াল স্ট্যাম্প বলতে যেটা বোঝায় সরকারি কিছু কাগজপত্র আছে যেগুলো আমাদেরকে অনেক দামি কিনে নিতে হয়। যেমন আমরা যখন জমি রেজিস্ট্রি করি, রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর এটাকে কি বলি, দলিল বলি। কিন্তু দলিলটা হয় যে কাগজে, ওটাকে স্ট্যাম্প বলা হয়। এটাকে কি বলা হয়, স্ট্যাম্প বলা হয়। এই স্ট্যাম্প পেপারটা, একটা পাতা পেপারের দাম কিন্তু আপনার 100 টাকা। কারণটা কি, ওইখানে লেখা আছে 100 টাকা, তাই দিতে হবে 100 টাকা। আসলে কি এটার খরচ 100 টাকা? না, এটা দেখা যাচ্ছে 2-3 টাকা অথবা 4-5 টাকার বেশি খরচ হয় না। সরকার এখান থেকে কিন্তু প্রচুর টাকা আয় করে, সরকারের আয়ের এটাও একটা অন্যতম উৎস। তারপরে আমি যদি বলি ডাক টিকিটের কথা, আপনারা দেখতে পাচ্ছেন জিপিওর ডাক টিকিটগুলো, ছোট্ট ছোট্ট ডাক টিকিট। এই ছোট্ট ডাক টিকিটগুলোর দাম 10 টাকা, 5 টাকা, 11 টাকা। এটা দেখা যাচ্ছে 2-4 পয়সা করে খরচ হয়, কিন্তু সরকার এগুলা 10 টাকা, 5 টাকা করে বিক্রি করে। এখান থেকে কিন্তু সরকার প্রচুর টাকা আয় করে। সরকার এটা একটা অন্যতম আয়ের উৎস। এরপরে বলেছে দেখেন রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন মানে আপনি যদি বাড়ি কিনেন তবু রেজিস্ট্রেশন করতে হবে, গাড়ি কিনেন তবু রেজিস্ট্রেশন, ইভেন বিয়ে করলেও কিন্তু রেজিস্ট্রেশন করা লাগবে। এগুলোর কিন্তু একটা ফি আছে, বিয়েরও কিন্তু রেজিস্ট্রেশন ফি আছে। এগুলো সব সরকারের কোষাগারে জমা হয়, ঠিক আছে? সুতরাং এগুলো থেকে সরকার প্রচুর টাকা প্রত্যেক বছর আয় করে। এরপর বলেছে যানবাহন কর। যাদের গাড়ি আছে, যে বেসিক্যালি 2 চাকা 4 চাকা, হ্যাঁ, যেমন হচ্ছে মোটরসাইকেল বলেন, মোটরসাইকেল অবশ্য একটু বেশি দিন ধরে নেয়, মানে 5 বছরে একবারে নিয়ে নেয় সরকার রাজস্ব। আর গাড়ির যেটা হয় অর্থাৎ আপনার হচ্ছে প্রাইভেট কারের ক্ষেত্রে যেগুলো হয়, এগুলো প্রত্যেক বছরই আপনাকে হচ্ছে এগুলো ট্যাক্স দিতে হবে। এটাই নিয়ম। এখান থেকে সরকার প্রচুর টাকা আয় করে থাকে প্রত্যেক বছর। তারপর বলেছেন মাদক শুল্ক। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, হ্যাঁ, এটা খুবই মজাদার বিষয়। এই জন্য আমি বলছি, প্রত্যেক বছরই আমি দেখি বাজেটে প্রত্যেক বছরই আপনারা যে মাদকের শুল্ক বাড়ানো হয়। মজার ব্যাপার হচ্ছে যে এর সাথে সাথে কিন্তু আপনার হচ্ছে যে আপনার সিগারেটের দামও কিন্তু বাড়ে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে যে গোল্ড লিফ সিগারেট কত দাম, খান নাকি কেউ? আচ্ছা,
তো যাই হোক, এটা একটা সময় আজ থেকে 10 বছর আগেই যদি ফেরত যান, এটার দাম ছিল আপনার 1 টাকা অথবা 50 পয়সা। এখন এটার দাম সম্ভবত, আমিও কনফার্ম না, সম্ভবত 10 থেকে 12 টাকা। আচ্ছা বলেন তো, ওই তখনকার সিগারেট আর এখনকার সিগারেটের মধ্যে কি কোনো হাইট বা লেন্থ বা ওয়াইড কি বড় হয়েছে? সিগারেট যত বড় ছিল অত বড়ই আছে, যা উপাদান দিত সেগুলোই দিচ্ছে, কিন্তু দামটাতে বেড়ে গেছে। কারণ প্রত্যেক বছর বাজেটে সরকার এই শুল্কটা বৃদ্ধি করে, আর তখন করে কি সিগারেট কোম্পানিগুলো এগুলোর মূল্যটা বৃদ্ধি করে দেয়। আসলে ঠকে বা প্রতারিত হয় এই সিগারেট খোররা আর কি, ঠিক আছে? সুতরাং সিগারেট খাওয়া যাবে না কিন্তু। আচ্ছা, এরপরে বলেছে দেখেন বিদ্যুৎ শুল্ক। বিদ্যুৎ শুল্কটা সম্পর্কে আমরা জানি, এই যে আমরা প্রত্যেক দিনই আসলে এই সময় আসলে সবচেয়ে বেশি পেরেশানের বিষয় হয়ে গেছে বিদ্যুৎ বিলটা। আপনারা দেখতেছেন যে অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল বেড়ে গেছে। অনেক সময় আছে মিটার রিডাররা এগুলো দুষ্টামু বা শয়তানি করে এগুলো করছে। এনিওয়ে, দেখবেন যে আপনার বাড়িতে ধরেন 100 টাকার আপনি ইলেকট্রিসিটি ব্যয় করেছেন, ঠিক আছে, 100 টাকার, কিন্তু ওটার বিল দেখবেন 125 টাকা হয়ে গেছে। এই 25 টাকা যেটা, সেটা হচ্ছে শুল্ক হিসেবে নেওয়া হচ্ছে। এগুলো বিভিন্ন ধরনের চার্জ ইনক্লুড করে, ভ্যাট, ট্যাক্স, এই চার্জ সেই চার্জ দিয়ে দেখবেন 125 টাকা আপনাকে পে করতে হচ্ছে। বিদ্যুৎ কিন্তু খরচ করেছেন আপনি 100 টাকার, বাট পে করলেন কিন্তু 125 টাকা। এই যে আয়টা হলো, এটা সরকারের একটা অন্যতম আয়। যদিও এই মুহূর্তে এখন সরকার এগুলো সবগুলোকে আপনার আউটসোর্স করে দিয়েছে, বিদ্যুৎ সেক্টরটাকে অনেকটাই কিন্তু আপনার বেসরকারি সেক্টরে আপনার দিয়ে দিয়েছে, যার কারণে এখানে সরকার অবশ্য এই লাভবানটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি বেসরকারি প্রতিষ্ঠানগুলা, ঠিক আছে? তো আসেন, এরপরে বলেছে অন্যান্য কর এবং শুল্ক, যেমন আমোদ প্রমোদ কর, সম্পত্তি কর, পেট্রোল গ্যাস কর এবং বিদেশ ভ্রমণ কর। এগুলো বিভিন্ন ধরনের কর আছে, এগুলো থেকে সরকার প্রতি বছর অনেক টাকা আয় করে। মার্শাল্লাহ, আমরা এতক্ষণ সরকারের অনেক আয়, খালি টাকা টাকা, চারিদিক দিয়ে শুধু সরকার টাকা ইনকাম করছে, তাই না? এগুলো নিয়ে আলোচনা করলেন। আসলে এখানে কিন্তু শেষ না, এই যত টাকা আয় হচ্ছে তার চেয়ে বেশি ব্যয়ও কিন্তু হচ্ছে। এবার আসেন আমরা সরকারের আয়ের দ্বিতীয় উৎস, আপনার হচ্ছে যে সরকারের আয়ের দ্বিতীয় উৎস যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে কর বহির্ভূত রাজস্ব। আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করেছি সেটা ছিল মানুষ অবশ্যই দিতে বাধ্য, মানুষের কাছ থেকে যে প্রথমে বললাম অনেকটা গলা চিপে আদায় করে আর কি। এনিওয়ে, এবার আসেন এর বাইরেও সরকারের আয়ের অনেক উৎস আছে, এটাকে কর বহির্ভূত রাজস্ব বলা হয়ে থাকে। কর বহির্ভূত রাজস্ব, ঠিক আছে? নাম্বার 2, কর বহির্ভূত রাজস্ব। এখানে আপনার হচ্ছে প্রথম বলে লভ্যাংশ এবং মুনাফা। সরকার অনেক প্রতিষ্ঠান আছে, আপনার সরকারি অনেক ব্যাংক আছে, সরকারি অনেক বীমা আছে, সরকারি জাদুঘর আছে, সরকারি চিড়িয়াখানা আছে, স্কুল কলেজ, এগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু সরকার প্রচুর টাকা আয় করে। বেসিক্যালি লভ্যাংশ এবং মুনাফা বলতে যেটা বুঝিয়েছে আপনাদের বইতে, আপনার আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ ব্যাংক, বীমা, এই টাইপের যে প্রতিষ্ঠানগুলো আছে, পার্ক, চিড়িয়াখানা, এগুলোর কথাও বলেছে। এগুলো থেকে যে আয়গুলা হয়, এইটাও কিন্তু সরকারের অন্যতম একটা আয়ের উৎস হিসেবে কাজ করে। ওকে, এবার 2 নম্বর বলেছে সুদ। সরকার অনেক সময় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি আপনার সংগঠনগুলাকে আপনার হচ্ছে যে খুব শর্ট পিরিয়ডে অথবা লং পিরিয়ডে আপনার হচ্ছে যে লোন দিয়ে থাকে। এই লোনের কিন্তু একটা সুদ সরকার নেই, যে বর্তমানে কিন্তু আমাদের শিল্প খাতে সম্ভবত বেশ কিছু প্রণোদনা দেওয়া যায়। প্রণোদনা মানে এই না যে আপনাকে পুরো টাকাটা এমনিতে দিয়ে দিল সরকার, ব্যাপারটা তা না। এখানে কিন্তু সুদ দিতে হবে, তবে সুদের পরিমাণটা খুব কম থাকে, 2-3% এরকম কিছু একটা থাকে আর কি। তো এখান থেকে কিন্তু এই সুদ থেকে কিন্তু সরকার অনেক টাকা আয় করে থাকে। আমি যদি আরেকটু সহজভাবে বলি, ধরেন এই মুহূর্তে আপনি রাজশাহী ধরেন একটা প্রাইভেট ব্যাংকে চলে গেছেন, ধরেন প্রাইম ব্যাংকে গেছেন। এই প্রাইম ব্যাংকে আপনি আপনার টাকা জমা দেওয়া ছিল 5 কোটি টাকা, আপনি সেটা তুলতে গেছেন। এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকের ভল্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখার লিমিট থাকে, এর বেশি 1 টাকা হলেও সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিয়ে আসতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংক নিয়ে একটু পরে আলোচনা করব, কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব, তখন এটা ডিটেলস বলবো। তো এখন ওরা যেটা করে, ওরা তখন এই ক্লায়েন্টকে বসিয়ে রেখে দৌড় মারে হচ্ছে যে আপনার বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারা ওই 5 কোটি টাকা 2-1 দিনের জন্য লোন নিয়ে আসে। এই লোনের জন্য কিন্তু তাদেরকে সুদ দিতে হয়, সরকার এখান থেকে প্রচুর টাকা আয় করে, এরকম শর্ট টার্ম কিছু সুদ আর কি। ওকে, এরপরে বলেছে দেখেন অর্থনৈতিক সেবা। সরকার অনেক সময় অনেক সেবা দিয়ে থাকে, যেমন অডিট। এটা কিন্তু আর্থিক প্রতিষ্ঠান হলে অবশ্যই আপনাকে অডিট করাতে হবে, এটা সরকারের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে। এই অডিট করানোর টিমকে আনা নেওয়া, থাকা, খাওয়া থেকে শুরু করে তাদেরকে একটা ফিও দিতে হয়। এই টোটাল ফিটাই সরকারের ঘরে জমা হয়, ঠিক আছে? সুতরাং আপনার প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে, প্রতিষ্ঠানের সততা বা আপনার হচ্ছে যে পিউরিফাই করতে হলে আপনাকে অবশ্যই অডিট করাতে হবে। এই অডিট সেকশন থেকে কিন্তু অনেক সময় সরকার প্রচুর টাকা আয় করে থাকে। রপ্তানি আমদানি বিষয় আছে, যেমন পর্যটন, ব্যাংকিং, ভ্রমণ,
রেজিস্ট্রেশন স্কিম, এগুলো এই ধরনের বীমা আইন, এগুলো বিভিন্ন ধরনের অর্থনৈতিক সেবা সরকার দিয়ে থাকে। এই অর্থনৈতিক সেবা থেকে সরকার প্রচুর টাকা আয় করে থাকে। এরপরে বলেছে দেখেন সাধারণ প্রশাসন। সাধারণ প্রশাসন বলতে যেমন স্কুল কলেজ, আপনারা যদিও খুব কম টাকা ফি দেন, তারপরে তো ফিটা দিতে হয়, তাই না? এই ফিটা কিন্তু সরকারের ঘরে জমা হয়। যারা সরকারি স্কুল কলেজে পড়েন তাদের কথা বলছি। তো এই ফি থেকে কিন্তু সরকার প্রচুর টাকা বছরে ইনকাম করে থাকে বা আয় করে থাকে। এরপরে আসে রেলওয়ে। রেলওয়েটা এখন এই মুহূর্তে সরকারের একটা হট অর্থনৈতিক একটা সেক্টর বলতে পারেন। আমার কাছে মনে হয়েছে দুইটা সেক্টর দিয়ে সরকার অনেক টাকা আয় করতে পারে। এক হচ্ছে যে ব্রিজ, যেমন যমুনা ব্রিজ, আমাদের পদ্মা ব্রিজ তৈরি হচ্ছে, এরকম ব্রিজ, লালন শাহ সেতু আছে, এরকম ব্রিজ। এগুলো ব্রিজ থেকে এভরিডে কোটি কোটি টাকা ইনকাম হয়। এবং রেলের কথা যদি বলি, আপনি যদি রাজশাহী থেকে একটা জিনিস চিন্তা করেন, রাজশাহী থেকে এভরিডে 4টা ট্রেন যায়। কয়টা ট্রেন যায়? 4টা ট্রেন যায়। এই 4টা ট্রেনে ধরেন এভারেজ যদি 1000 লোক যায়, এভারেজ আমি ধরলাম, শুধু ঢাকায় যাচ্ছে আবার ঢাকায় থেকে আসতে, তাহলে কত হলো? আপনার হচ্ছে যে যাচ্ছে 4000, আসছে 4000, অর্থাৎ 8000 লোকজন আপ ডাউন করছে এভরিডে। প্রত্যেকটা লোক যদি আপনার 500 টাকা করে ভাড়া দেয়, তাহলে এবার চিন্তা করেন তো কত টাকা হয়। এখান থেকে সরকার প্রচুর টাকা আয় করার কথা থাকলেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই সেক্টরটাকে সরকারি কিছু আপনার হচ্ছে যে দুর্নীতিবাজ কর্মচারীদের কারণে বা এই সেক্টরে যারা নিয়ন্ত্রণ করেন তাদের কিছু ভুল সিদ্ধান্ত বা উল্টাপাল্টা কারণেই এই সেক্টরটা আজকে লাভের মুখ দেখতে পাচ্ছে না। যদিও টাকা যাচ্ছে, সরকারের ঘরে যাচ্ছে না টাকাটা। এটা বিভিন্ন দুর্নীতিবাজরা এটা ভাগ বাটোয়ারা করে এটাকে ধ্বংস করছে, সহজ কথা যদি বলি। তো আসেন, এই রেলওয়েটা কিন্তু বাংলাদেশের সরকারের আয়ের অন্যতম একটা প্রধান খাত। এরপরে বলেছে ডাক বিভাগ থেকে এখন আর খুব একটা, এই যে জিপিও আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে খুব একটা আয় হয় না, কারণ এই সেক্টরটাকে সরকার জোর করে টিকিয়ে রেখেছে, কারণ এখানে অনেকগুলো অসংখ্য এমপ্লয়ি আছে। এমপ্লয়িগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই সেক্টরটাকে ধরে রেখেছে। এইটার ইউজ খুব একটা এখন আর হয় না, একটা সময় হতো। তার টেলিফোনের অবস্থা ঠিক একই। আমরা বাসা থেকে টেলিফোন বাদ দিচ্ছি, যাদের বাসায় আছে তারাও এখন আর খুব একটা ইউজ করি না, কারণ টেলিফোনের চাইতে মোবাইলটা খুব বেশি পোর্টেবল এবং খুব ইজিয়ার। সুতরাং এটার প্রতি গুরুত্ব মানুষ বেশি দেওয়ার কারণে এই তার এবং টেলিফোন এই সেক্টরটা ডে বাই ডে আরো ধ্বংস হচ্ছে আর কি। এটাকে টিকিয়ে রাখাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সরকারের জন্য। বন থেকে আমরা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করি। কিভাবে? যেমন ধরেন বনের যে মধু আছে, এখান থেকে টনকে টন মধু আহরণ করা সম্ভব, এবং বন্য পশু পাখি থেকে আমরা কিন্তু অনেক টাকা আয় করে থাকি, এবং যে গাছপালাগুলো আছে এগুলো থেকে, এগুলো দেখার দায়িত্ব কিন্তু আসলে ফরেস্ট অফিসার। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন, আমরা মাঝে মাঝে খুব অদ্ভুত কিছু জিনিস দেখি, সেটা খুবই কষ্টকর। রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, ব্যাপারটা ঠিক তেমনি। আপনারা দেখবেন যে অনেক সময় এই বন বিভাগের লোকজনই কিন্তু হরিণ মারে, অথচ হরিণ সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকার তাদেরকে দিয়েছে, অথচ তারাই কি করে? এই হরিণকে ধ্বংস করতেছে। আজকে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা ভারতের দিকে বেশি আছে, আমাদের দিকে নেই, আমরা মেরে ফেলতেছি, ভারত এগুলোকে শেল্টার দিচ্ছে। খুব দুর্ভাগ্যের বিষয় এটা। আপনার হচ্ছে পৃথিবীর মধ্যে যতগুলা জীবজন্তু, তার মধ্যে খুব অ্যারিস্টোক্রেটিক একটি জন্তু হচ্ছে যে এই রয়্যাল বেঙ্গল টাইগার। এটাকে সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। এটার দায়িত্ব দেওয়া হয়েছে বন বিভাগের উপর। দুর্ভাগ্যের বিষয়, বন বিভাগ এগুলোর আসলে ক্ষতি সাধনটাই বেশি করছে রক্ষণাবেক্ষণের চাইতে। এরপরে আসেন টোল এবং লেভি। এইটা আমি কিছুক্ষণ আগে বলে ফেলেছি। ব্রিজের যে ব্যাপারটা বলি, আমি খুব সহজভাবে যদি বলি, আমরা যখন ঢাকায় যাই আমরা তখন দেখেছি যে আমাদের গাড়িগুলোকে আটকানো হয়, তাই না? যমুনা সেতুতে ওঠার আগে গাড়িগুলোকে আটকানো হয়, আটকে টাকা নেওয়া হয়। এইটাকে টোল বা লেভি বলা হয়ে থাকে। আপনি এই গাড়িগুলো, এই যে সেতুটা ইউজ করছেন, এই সেতুর জন্য আপনাকে পে করতে হবে, ঠিক আছে? আপনারা জানেন কিনা জানি না, বড় বড় বাস যেগুলো আছে, যাত্রীবাহী বাস, এগুলো সম্ভবত 1150 অথবা 1200 টাকা করে নিত, অনেক আগের কথা আমি বলছি এটা, এখন রিসেন্টলি আমি জানি না। কার মাইক্রোগুলা 500-700 টাকার মতো আর কি, এরকম একটা নেওয়া হয়। শুধুমাত্র আপনি সেতুর এই পাশ থেকে ও পাশে যাবেন, এই জন্য আবার ও পাশ থেকে পাশে আসতে লাগে আবার ওই সেম টাকায় দিতে হবে, ঠিক আছে? সুতরাং দেখেন, চিন্তা করেন, প্রত্যেক মিনিটে কত হাজার গাড়ি ঢুকতেছে, কত টাকা আয় সরকারের এখানে। আচ্ছা, ভাড়া বা ইজারা। সরকারের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোকে ভাড়া দেয় বা ইজারা দেওয়া হয়। আমি যদি খুব সহজভাবে বলি, একটা সময় কিন্তু সরকারের প্রচুর গোডাউন ছিল, এই গোডাউনগুলো কিন্তু এখন ভাড়া দেওয়া হচ্ছে। ভাড়া বা ইজারা জিনিসটা একই রকম হলে একটু তফাৎ আছে, সময়গত তফাৎ বলতে, একটা ভাড়া মানেতে বোঝেন একটা শর্ট পিরিয়ডের জন্য ভাড়া, আর ইজারাটা হচ্ছে যে ওইটা আর একটু লং পিরিয়ডের জন্য। তবে ইজারাটা লাভবান হয় আসলে জনগণ, সরকার এখানে ক্ষতিগ্রস্ত হয় ইজারাটা।
ইজারাটা লং দেয়, 10 বছর 15 বছরের জন্য কোনো একটা জায়গা সরকারি জায়গায় ইজারা দিয়ে দেয়, সেক্ষেত্রে খুব কম টাকায় কিন্তু ইজারা পাওয়া যায় আর কি, এগুলো টেন্ডারের মাধ্যমে হয়ে থাকে। তো সরকার এখান থেকে কিন্তু প্রচুর অর্থ আয় করে দেয়। যেমন জেলা পরিষদের কথা যদি বলি, আমাদের এই যে মণিবাজারে যে জেলা পরিষদ অডিটোরিয়াম যেটা আছে, এই অডিটোরিয়ামটা কিন্তু ভাড়া দিতে হয় কোনো অনুষ্ঠান করতে হলে, এই টাকাটা কিন্তু সরকারের ঘরে যায়, আপনারা জানেন কিনা জানি না। এবং ওই যে নানকিং বাজার যেগুলো আছে, এগুলো কিন্তু আসলে ইজারা নেয়া, এটা কিন্তু সরকারি প্রপার্টি, অর্থাৎ জেলা পরিষদের জায়গা। এই জায়গাটাকে নানকিং বাজার আপনার হচ্ছে যে ভাড়া তারা চাইনিজ করেছে, তারা ডিপার্টমেন্টাল স্টোর করেছে, বিভিন্ন ধরনের পার্লার টাল্লার অনেক কিছু করেছে। এটা কিন্তু খুব কম টাকাতেই নিয়েছে, তারা লং টাইমের জন্য নিয়েছে এই জন্য। আচ্ছা, এরপর বলো জরিমানা এবং বাজেয়াপ্তকরণ। অনেক সময় দেখবেন যে অনেক লোককে জরিমানা দেওয়া মানে রায় দেওয়ার সময় বলে যে অমুককে এত ধারায় এত বছরের জন্য কারাদণ্ড দেওয়া হলো এবং এত হাজার টাকা জরিমানা দেওয়া হলো, অনাদায়ে আবার অত বছরের জেল, মানে আপনি যদি জরিমানার টাকা না দেন তাহলে জেলটা আরো বাড়বে আর কি। এইভাবে অনেক সময় আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের আসামিদেরকে আপনার এই আপনার অর্থদণ্ড দেওয়া হয়, এই অর্থদণ্ডটা সরকারের ঘরে যায়। আর বাজেয়াপ্তকরণ করা হচ্ছে যে অবৈধ বেআইনি সম্পদ, এই যে অনেক বড় বড় লোকজন দেখবে দুর্নীতি করে অনেক বড় বড় কিছু করে ফেলেছে, এগুলো সরকার অনেক সময় বাজেয়াপ্ত করে ফেলে, এটা সরকারি কোষাগারে নিয়ে ফেলে, এগুলোকে বাজেয়াপ্ত করবো না। তো এই ছিল মোটামুটি আমাদের সরকারের আয়ের অংশগুলো। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, সরকার শুধু আয় করছে আর আয় করছে, অনেক অনেক টাকা আয় করছে, তাই না? আসলে ব্যয়ও করতে হয়। এবার আসেন আমরা ব্যয়ের অংশ নিয়ে আলোচনা করব। সরকার যত টাকা আয় করে তার চেয়ে বেশি টাকা কিন্তু ব্যয়ও করতে হয়। তো ব্যয়ের খাতগুলো নিয়ে আমরা আলোচনা করব। ব্যয়ের খাতে 1 নম্বরে আছে প্রতিরক্ষা। এই যে আপনারা দেখছেন বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বাহিনীগুলার আপনার হচ্ছে বেতন ভাতা, এদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার, এগুলো সবকিছু কিন্তু সরকারকে ব্যয় করতে। এইটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু ব্যয়ের 1 নম্বরে রেখেছে প্রতিরক্ষা সেক্টরকে। কারণ এখন আধুনিক যুগে টিকতে হলে আপনাকে প্রতিরক্ষা ব্যবস্থায় স্ট্রং করতে হবে। প্রতিরক্ষা ব্যবস্থায় স্ট্রং না হলে আপনাকে কিন্তু টিকতে দেওয়া হবে না। আপনারা দেখেছেন কিম জং উনের মতো নাকি, এই ব্যাটা সারা দেশের সমস্ত অর্থগুলা তার প্রতিরক্ষা সেক্টরে ব্যয় করছে। পৃথিবীতে এখন এই একটা আপনার হচ্ছে যে মেন্টালি বা স্নায়বিক যুদ্ধ চলছে, যারা যে যার মতো শক্তির আত্মপ্রকাশ করা নিয়ে ব্যস্ত, যেটা হলো প্রতিরক্ষা সেক্টর। এখানে প্রচুর টাকা সরকারকে ব্যয় করতে, এটা নাম্বার 1। 1 নাম্বার হচ্ছে যে সরকার ব্যয়ের প্রধান খাত বলতে পারেন। 2 নম্বরে আছে বেসরকারি প্রশাসন, অর্থাৎ এই যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সরকার বিভিন্ন ধরনের কর্মচারীদেরকে, বিভিন্ন ব্যাংক আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, আপনার মসজিদ, এরকম অসংখ্য সরকারি প্রতিষ্ঠান আছে। এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে কি করতে হয়? সরকারি প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের বেতন ভাতা দিতে, এগুলো কিন্তু সরকারের ব্যয়ের অন্যতম দ্বিতীয় খাত। এটা কিন্তু সবচেয়ে মেজর একটা অংশ আর কি সরকার ব্যয় করতে। এরপরে 3 নম্বর হলো যে শিক্ষা। একটা সময় কিন্তু শিক্ষা 1 নম্বরে ছিল, এখন শিক্ষাটাকে 3 নম্বরে নিয়ে এসেছে। শিক্ষা, এখানে কিন্তু প্রচুর টাকা ব্যয় করেন। আপনারা যারা সরকারি স্কুলে পড়েন, তারা এই যে বইগুলো আপনি পড়েন, কত টাকাতে কিনেছেন বইগুলা? 1 টাকা দেও না, তাই না? এই টাকা, এই বইগুলো ছাপাতে সরকারের খরচ হয়নি? অবশ্যই খরচ হয়েছে। এটা কিন্তু সরকারের ব্যয়ের অংশ। আপনারা যারা সরকারি স্কুল বা কলেজে পড়েন, তারা দেখেছেন বেতন দেন কত টাকা? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, তাই না? এর বেশি তো না মাসে। আসলে কি এই টাকা দিয়ে কি আপনি এতগুলা যে টিচারের সেবাটা পান, এটা আর কোথাও কি পাবেন? এখানে কিন্তু সরকার অনেক টাকা ভর্তুকি দেয় আপনার জন্য, আপনার পিছনে সরকার ব্যয় করছে। এটা কিন্তু সরকারের ব্যয়ের অন্যতম অংশ আর কি, ঠিক আছে? আবার হচ্ছে যে আপনার প্রাইমারি সেকশনগুলোতে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছে, অর্থাৎ বেতন বহির্ভূত বা বেতন ছাড়াই শিক্ষা ব্যবস্থা করেছে। এগুলো কিন্তু সরকারের অনেক ব্যয়। বেতন ছাড়া মানে যে সরকার ওখানে ব্যয় হয় না ব্যাপারটা তা নয়, সরকার কিন্তু হচ্ছে অনেক টাকা ব্যয় করতে হয়। এরপরে বলেছে দেখেন স্বাস্থ্য পরিবার কল্যাণ, এটা হচ্ছে যে আপনার 4র্থ নাম্বার ব্যয়ের অংশ। এখন এই মুহূর্তে আমরা যে অবস্থা পার করছি, এখানে সরকার সবচেয়ে বেশি টাকা ব্যয় কিন্তু এই সেক্টরটাতে করতে হতো, স্বাস্থ্য খাতে। দুর্ভাগ্য আমাদের দেশে আজকে এত টাকা ব্যয় করা লাগতো না, এর আগেই অনেক টাকা ব্যয় সরকার করেছে, কিন্তু আমরা ওই যে দেখলাম একটা পর্দা কয়েক লক্ষ টাকাতে কেনা হয়েছে বাংলাদেশে। দুর্ভাগ্য, এটা স্বাস্থ্য খাতের জন্য খুবই লজ্জাজনক বিষয়। মেশিন কেনা হয়েছে একটা, দাম নেওয়া হয়েছে সরকারের কাছ থেকে 4টা, ফিজিক্যালি যে দেখা যাচ্ছে ওই একটা মেশিনও অন করা হয় নাই। আজকে আমাদের আইসিইউ বেডের অভাব, অথচ সরকার প্রত্যেক বছর বাজেটে প্রচুর টাকা এখানে ব্যয় করছে। সব টাকাগুলা দুর্নীতিগ্রস্ত করে টাকাগুলোকে ধ্বংস করা হয়েছে। এখানেও সরকার প্রচুর টাকা ব্যয় করতে হয়, এটা সরকারের ব্যয়ের অন্যতম একটা বড় সেক্টর বলতে পারেন। তারপর বলেছে ঋণ ও সুদ পরিশোধ। সরকার অনেক সময় অর্থনৈতিক সংকটে বলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঋণ নেয়, এই ঋণগুলার টাকা পরিশোধ করে। যেমন আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এই রামপালে কিন্তু আপনার হচ্ছে যে রূপপুরে আপনার হচ্ছে রাশিয়ারা অর্থায়ন করেছে বা ঋণ দিয়েছে। সহজ কথা যদি বলি, এই ঋণ কিন্তু রাশিয়াকে আমাদের পরিশোধ করতে হচ্ছে।
আর রামপালে যেটা হয়েছে, রামপালেরটা হচ্ছে যে ভারত আমাদেরকে অর্থ ঋণ দিয়েছে, এই ঋণটা আমাদের পরিশোধ করতে, এটা কিন্তু সরকারের ব্যয়ের অন্যতম একটা সেক্টর। ওকে, আসেন এরপর বলেছে কৃষি, মৎস্য, পশুপালন, এগুলোতে সরকার প্রচুর টাকা ভর্তুকি দেয়। ভর্তুকি বুঝেন তো? ভর্তুকি বুঝেন? ধরেন এই মার্কারটা আমি 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি বাজার থেকে। কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসে 80 টাকা দিয়ে আপনাদের কাছে বিক্রি করেছি। কত টাকা দিয়ে বিক্রি করেছি? 80 টাকা দিয়ে। আমার কত লাভ হলো? আমার কি আসলে লাভ হলো? 20 টাকা লস হলো। এটাই হলো ভর্তুকি। আমি আপনাদের জন্য 20 টাকা ভর্তুকি দিলাম, ঠিক আছে? বেশি দামে কিনে নিয়ে এসে কম দামে বিক্রি করে সরকার অনেক সময়। এই কৃষক বাঁচানোর জন্য আপনার সার, তারপর হচ্ছে যে আপনার তেল, এগুলো বিভিন্ন বিষয়গুলো, কৃষি পণ্য, এগুলো সরকার অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসে কম টাকা দিয়ে কৃষকের কাছে দেয়, কারণ কৃষি সেক্টরটাকে টিকিয়ে রাখার জন্য। এটা সরকারের ব্যয়ের অন্যতম একটা অংশ। এরপরে বলেছে পুলিশ, আনসার, বাংলাদেশ বর্ডার গার্ড, এদের পিছনে কিন্তু অনেক, এরা আছে আধা সামরিক বাহিনী। এই আধা সামরিক বাহিনীর পিছনে কিন্তু অনেক টাকা ব্যয় করতে হয়। তাদের গাড়ি, তাকে থাকা, খাওয়া, রেশন, বেতন, তাদের শেল্টার, সবকিছু মিলিয়ে কিন্তু প্রচুর টাকা ব্যয় করতে হয় সরকারকে। সরকারের ব্যয় এটা একটা অন্যতম উৎস আর কি। এবার আসেন বিচার বিভাগ ও কারা বিভাগ। বিচার বিভাগ এবং কারা বিভাগ। বিচার বিভাগ, এই সেক্টরে কারা থাকে? জজ, ব্যারিস্টার, উকিল, আর্দালি, পেশকার, হ্যাঁ, পিয়ন, এরা যারা থাকে এদের সবার কিন্তু বেতন দিতে হয় সরকারকে, প্রত্যেক মাসে বেতন দিতে হয়। এদের পেছনে কিন্তু সরকার অনেক টাকা ব্যয় করতে হয়। এটা কিন্তু সরকারের ব্যয়ের অন্যতম একটা অংশ। এরপরে বলেছে বেসামরিক পূর্ত কাজ। বেসামরিক পূর্ত কাজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে দেখেন অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে হয়। যেমন ধরেন একটা রাস্তা তৈরি করে দিতে হয়, এটা কিন্তু সরকারের ব্যয়ের একটা অংশ। আপনার এলাকায় আপনারা সবাই মিলে সরকারের কাছে ধরলেন যে আমাদের এটা রাস্তা দরকার, খুবই দরকার, অথবা একটা ছোট্ট কালভার্ট দরকার, এই জিনিসগুলো দরকার, এগুলো কিন্তু বেসামরিক পূর্ত কাজের অংশ। এবং আরো অনেক সেক্টর আছে এর মধ্যে। এরপরে আসেন রাজস্ব আদায়কারী বিভাগ সময়, যে ভ্যাট এবং ট্যাক্স, অর্থাৎ রাজস্ব বিভাগ যে কর্মচারীরা আছে, এই কর্মচারীদেরকে কিন্তু সরকারকে পুষতে হয়, সহজ কথা যদি বলে, কারণ এরাই জনগণের কাছ থেকে টাকাটা আদায় করে সরকারের কোষাগার সমৃদ্ধ করে। এই জন্য এদেরকে কিন্তু দেখতে হয় সরকারকে। মজার ব্যাপার হচ্ছে আমি রিসেন্টলি দেখলাম যে এই সেক্টরগুলোতে কিন্তু 3 বেলা, সম্ভবত 3 বেলা না হলে তো 2 বেলা খাওয়ার ব্যবস্থা সরকার করেছে অফিসে এদের রান্না বান্না হয়, সরকারিভাবেই এগুলো ব্যয়ভার নির্বাহ করা, এটা কিন্তু সরকারের ব্যয়ের অন্যতম একটা অংশ। এবার বলেছে বৈদেশিক বিষয়াবলী। বৈদেশিক বিষয়াবলী বলতে যেটা বোঝায়, আমাদের বিভিন্ন দেশে কিন্তু অ্যাম্বাসেডর রাখা হয়েছে, আর রাষ্ট্রীয় দূত যেটাকে বলা হয়ে থাকে, আপনার হচ্ছে যে কূটনীতিবিদ যাদেরকে বলা হয়ে থাকে, এরা বিভিন্ন দেশে আছে। বিভিন্ন দেশে যখন আছে তাদের থাকা, খাওয়া, ওই বিল্ডিং এর ভাড়া, অফিসের ভাড়া এবং বিভিন্ন অনুষ্ঠান আদিতে পার্টিসিপেট করা, এগুলো সব মিলিয়ে কিন্তু প্রচুর টাকা ব্যয় করতে হয়। এই বৈদেশিক বিষয়গুলোতেও কিন্তু সরকার প্রচুর টাকা ব্যয় করে থাকে। এই অ্যাম্বাসিগুলাতে, অ্যাম্বাসেডরদের পেছনে এবং অ্যাম্বাসিগুলাতে জনগণের স্বার্থে এবং বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই অ্যাম্বাসিগুলো কাজ করে। আর যার সেক্টরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা দেশের জন্য, কারণ প্রত্যেকটা দেশের সাথে ইন্টার কানেকশন বা আন্তঃসম্পর্কটা খুবই জরুরি হয়ে গেছে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর, সরকারের ব্যয়ের অন্যতম একটা খাত। আচ্ছা, এরপরে বলেছে দেখেন অবসর ভাতা এবং অন্যান্য সুবিধা দিয়ে। আমাদের যারা বয়স্ক কর্মচারী আছে, যারা সরকারি কর্মচারী, তারা যখন অবসরে চলে যায় তাদের একটা ভাতা দিতে হয় এবং তাদের একটা সার্টেন পিরিয়ড সময় তাদের কিছু টাকা দিতে হয় এবং তাদের বেতনও অর্ধেক দিতে হয়। এরকম অনেক কিছু বিষয় আছে যেই বিষয়গুলোর কারণে সরকার এখানেও প্রচুর টাকা ব্যয় করতে হয়। আচ্ছা, এরপরে বলেছে দেখেন অপ্রত্যাশিত ব্যয়, যে হঠাৎ করে আমপান এসে আমাদের উপকূলীয় এলাকাটাকে এই যে দেখছেন কিভাবে ধ্বংস করে দিয়েছে, এইগুলো ঠিকঠাক করে দেওয়া, এই মানুষগুলোকে খাওয়ানো, এই মানুষগুলো বাড়িঘর তৈরি করে দেওয়া, এগুলো সবই কিন্তু সরকারকে করতে হয়, কারণ সর্বশেষ ভরসার জায়গাটা কিন্তু সরকার। এই কারণে এখানে সরকারকে প্রত্যেক বছর, আর আমরা তো আসলে প্রকৃতি বিপর্যয়পূর্ণ একটা জায়গাতেই থাকি, এখানে প্রত্যেকটা মুহূর্তেই আমাদের প্রকৃতি বিভিন্নভাবে আমাদেরকে এরকম লন্ডভন্ড করে দিয়ে যায়, আমাদের সরকারকে এই একই কাজে একাধিকবার অর্থ ব্যয় করতে হচ্ছে। এরপরে বলেছে দেখেন অন্যান্য খাত, এর বাইরে অনেকগুলো খাত আছে, যেমন হিসাব নিরীক্ষা, জানালি, খনিজ উৎপাদন, বিভিন্ন সচিবালয়, এগুলো বিভিন্ন ধরনের খাত আছে। আসেন আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সরকারের অর্থ ব্যবস্থার মূল বেসিক যে দুইটা ছিল আয় এবং ব্যয়, এই আয় এবং ব্যয় নিয়ে আমরা আলোচনা করলাম। এই ছিল মোটামুটি আয় এবং ব্যয়ের বিষয়টা। এবার আসেন আমরা ব্যাংক নিয়ে আলোচনা করব। ব্যাংক নিয়ে আলোচনা করার আগে আপনাদের সঙ্গে একটু ব্যাংক সম্পর্কে একটু ধারণা দিই। আপনারা কি জানেন যে ব্যাংক শব্দটা কোথা থেকে এসেছে? আমি বলতে পারি ইন দ্যাট সেন্স যে ব্যাংক শব্দটা আসলে দেখেন একটা সময় প্রাচীন গ্রিসে বা তৎকালীন সময় আপনার হচ্ছে যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হতো নদীর ধার কেন্দ্রিক বা উপকূল কেন্দ্রিক। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে এই নদী বা সমুদ্রই ছিল একমাত্র যাতায়াতের পথ বা রাস্তা।
এই যাতায়াতের পথ বা রাস্তা হওয়ার কারণে এই সমুদ্রের ধারেই টুলে বসে থেকে এই আর্থিক লেনদেনের কারবারটা আর এখান থেকেই উৎপত্তি হয়েছে আধুনিক এই ব্যাংক শব্দটি। তো চলেন আমরা দেখবো আজকে যে ব্যাংক কত ধরনের হয়। ব্যাংক আসলে 3 ধরনের হয়। কয় ধরনের হয়? 3 ধরনের। এক বলেছে কেন্দ্রীয় ব্যাংক, 2 বাণিজ্যিক ব্যাংক, আর 3 হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। আমরা একটু এই তিনটার একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। প্রথমটা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলতে আসলে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি জানেন? বাংলাদেশ ব্যাংক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। প্রত্যেকটা দেশে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আছে। এর কাজ কিন্তু আসলে স্বাভাবিকভাবে এই যে অন্যান্য ব্যাংকগুলো যেরকম বাণিজ্যিক ব্যাংকগুলো যে কাজগুলো করে এই কাজগুলো সে কিন্তু করে না। সে যেটা করে থাকে সকল ব্যাংকগুলোকে মনিটরিং করে থাকে। প্রত্যেকটা ব্যাংক সঠিকভাবে সঠিক নিয়মে চলছে কিনা, তাদের আর্থিক লেনদেনগুলো স্বচ্ছ কিনা, এবং নতুন নতুন নোট, এই যে আপনারা ঈদের সময় যে নোটগুলো পেয়ে থাকেন এই নতুন নোট ছাপানো এবং ছেঁড়া ফাটা বা পুরাতন নষ্ট নোটগুলোকে নিয়ে এসে তারা এটা পুড়িয়ে ফেলা। এই জন্য এদেরকে কিন্তু নিকাশ ঘরও বলা হয়। ঠিক আছে, কোশ্চিন আসতে পারে যে নিকাশ ঘর কাকে বলে। নিকাশ ঘর বললে অবশ্যই আপনারা এই কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে বলবেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এটা বাংলাদেশ ব্যাংক। এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম হয়ে থাকে। ওকে, আসেন এই ছিল মোটামুটি বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের বর্ণনা। আর 2 নম্বর হচ্ছে যে আপনার বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক বলতে বাণিজ্য শব্দ শুনেই তো বুঝে গেছেন যে বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝাচ্ছে। আসলে এরা ব্যবসা বাণিজ্য নিয়ে যে কাজ করে আর কি, অর্থাৎ আর্থিক লেনদেন বা লাভ করাটাই যাদের মূল উদ্দেশ্য, সহজ কথায় যদি বলে থাকি। এই বাণিজ্যিক ব্যাংক আবার হচ্ছে 2টা ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? আচ্ছা, তার আগে বলে নিই বাণিজ্যিক ব্যাংক কোনগুলা। এই যে আপনি সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, অসংখ্য ব্যাংক আছে, বলতে গেলে আজকে দিন শেষ হয়ে যাবে। এগুলো সবই কিন্তু বাণিজ্যিক ব্যাংক। এগুলো আবার 2টা ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে সরকারি আর এক হচ্ছে বেসরকারি। আপনারা কি বলতে পারেন এই মুহূর্তে বাংলাদেশে সরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টা আছে? পারেন বলতে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে 3টা ব্যাংক আছে আমার জানা মতে, সোনালী, রূপালী, জনতা। সোনালী, রূপালী, জনতা, এই 3টে শুধু বাংলাদেশের সরকারি বাণিজ্যিক ব্যাংক। এর বাইরে যা দেখেন সবগুলো কিন্তু বেসরকারি, সহজ কথায় যদি বলি। ঠিক আছে, তো আসেন এই বাণিজ্যিক ব্যাংকগুলো কি ধরনের কাজ করে। এরা আসলে 3 ধরনের কাজ করে। কি ধরনের কাজ করে? 3 ধরনের কাজ করে। কি কি? কোশ্চিন আসতে পারে যে কয় ধরনের কাজ করে। 3 ধরনের। আপনার হচ্ছে যে চলতি, সঞ্চয়ী আর হচ্ছে স্থায়ী আমানত। চলতি, সঞ্চয়ী, স্থায়ী আমানত। চলতি, সঞ্চয়ী, স্থায়ী আমানত। একটু বুঝতে কষ্ট হচ্ছে না, আমরা একটু ইংলিশে বলি। ঠিক আছে, কারেন্ট, সেভিংস আর ফিক্সড ডিপোজিট। এবার বুঝে গেছে তো নাকি? আসলে এই 3 ধরনের কাজগুলোই করে থাকে। এই কোশ্চেনটা আসতে পারে আর কি। এর বাইরেও এরা যেটা করে থাকে সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ঋণ দেওয়ার কাজগুলো করে থাকে এবং হুন্ডি, বাট্টা। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। হুন্ডি এবং বাট্টা জিনিসটা কি, এটা কোশ্চেন আসতে পারে। আমি যদি খুব সহজভাবে বলি, এটা 2 ভাবে হতে পারে। হুন্ডিটা 2 ভাবে হতে পারে। সেটা হচ্ছে যে আপনার হুন্ডিটাকে ভাঙিয়ে দেয়াইটাই আসলে বাট্টা ধার্য করা আর কি। যাই হোক, আপনার হচ্ছে যে বাট্টা ধার্য বলতে আসলে হুন্ডিটাকে ক্লিয়ার করি, তারপরে বাট্টা ধার্য বুঝিয়ে দেবো। তো হুন্ডিটা হচ্ছে যে ধরেন আপনি এখন ইন্ডিয়া যাবেন, ঠিক আছে, তো সোনা মসজিদ বর্ডার দিয়ে যাচ্ছেন। ইন্ডিয়া যাওয়ার সময় আপনার হচ্ছে যে আপনি 1 লক্ষ টাকা নিয়ে ইন্ডিয়া যাবেন। 1 লক্ষ টাকা ফিজিক্যালি কিন্তু আপনাকে বর্ডারে যেতে দিবে না, এটা ক্রস করতে দিবে না, এটা লিমিট আছে। এত বেশি টাকা লিকুইড অর্থ আপনি বাংলাদেশের টাকা ওই দেশে নিয়ে চলে যেতে পারবেন না। এটার নিয়মটা হচ্ছে, এটা অবৈধ নিয়ম হচ্ছে আপনার হচ্ছে যে এই পাশে কিছু এজেন্ট বা দালাল থাকে এদের, ওই এজেন্টের হাতে আপনি 1 লক্ষ টাকা দিয়ে দিবেন, ওরা একটা স্লিপ করে দিবে আপনাকে। এবার আপনি বর্ডার ক্রস করলেন, বর্ডার ক্রস করে ওই পাশে দেখবেন আবার ওদেরই আবার দালাল আছে, মানে ভারতের পক্ষ থেকে। তো ওদের কাছে যখন আপনি স্লিপটা দিবেন তখন আপনাকে ওই 1 লক্ষ টাকার যত টাকা রুপিতে কনভার্ট করে দিবে আর কি। ঠিক আছে, রুপিতে কনভার্ট করে, এটা 75 অথবা 80-র কাছাকাছি কিছু একটা হবে আর কি। আমি এই মুহূর্তে কারেন্ট রেট জানি না। তো এরকম একটা কিছু একটা ফিগার হবে, যে টাকাটা আপনাকে দিয়ে দেবে। এটা ছিল হুন্ডি। এটা অবৈধ প্রসেস। এতে অবৈধ কেন? এখানে সরকারের আপনার রাজস্ব ফাঁকি দেওয়া হলো, সরকার কোনো রাজস্ব পেল না। ঠিক আছে, আচ্ছা, বৈধ প্রসেসটা কি? বৈধ প্রসেসটা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা জমা দিবেন, ব্যাংক এটাকে আপনার হচ্ছে যে ইন্ডিয়ান আরেকটা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে ওইটা আপনার হচ্ছে যে এই টাকাটা ট্রানজ্যাকশন করে দেবে। এটাকে আসলে হুন্ডি বলা হয়ে থাকে। বাট্টা ধার্য মানে হচ্ছে যে হুন্ডিটার কারেন্ট রেট অনুযায়ী এটা নির্ধারণ করে এই টাকাটাকে কারেন্সি, এক দেশের কারেন্সি আরেক দেশের কারেন্সিতে রূপান্তর করাটাকে আসলে বাট্টা ধার্য বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি এদের অ্যাক্টিভিটিসগুলো। আমরা বলেছি বাণিজ্যিক ব্যাংক আসলে 2 ধরনের হয়, একটা সরকারি আর একটা
বেসরকারি, ঠিক আছে। আর হচ্ছে যে এদের কাজগুলো আমরা বলেছি 3 ধরনের হয়, একটা হচ্ছে যে চলতি, সঞ্চয়ী আর স্থায়ী আমানত। ওকে, আচ্ছা এবার আসেন আমরা 3 নাম্বার যেটা হচ্ছে যে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান নিয়ে একটু কথা বলি। বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলো বলতে যেটা বোঝায়, এরা আসলে আপনার হচ্ছে যে এই মানে অন্যান্য ব্যাংকের মতো আপনার কর্মকাণ্ড পরিচালিত হলো, এরা একটু ব্যাংকের আওতার বাইরে। ব্যাংক অনেক কিছু প্রসিডিউর মেনটেন করে আপনাকে লোন দিবে, কিন্তু এরা আপনাকে অনেক প্রসিডিউরের বাইরে যেই আপনার সহজ ভাবে এরা লোন দিয়ে ফেলে। এটা আসলে গ্রামীণ দরিদ্র মানুষগুলোর অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য এরকম কিছু প্রতিষ্ঠানের নাম আমি বলতে পারি, যেমন হচ্ছে যে আপনার গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, তারপরে কারিতাস, তারপরে বাংলাদেশ সমবায় ব্যাংক। হ্যাঁ, এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে যে সহজ শর্তে আপনার দরিদ্র মানুষদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য এরা কাজ করে যাচ্ছে। এই ধরনের ব্যাংকগুলোকে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলে। আমি যদি রাজশাহীর কথা বলি, আপনার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, এরাও কিন্তু কৃষকের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন নিয়ে কাজ করে। এই প্রতিষ্ঠানগুলোকে বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বলা হয়ে থাকে এবং এরা আসলেই গ্রামীণ মানুষের দারিদ্র্য বিমোচনের জন্য অনেক কাজ করছে। বেসিক্যালি আপনার হচ্ছে যে কৃষকের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং সাধারণ দরিদ্র মানুষের জন্য আপনার হচ্ছে ব্র্যাক এবং হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের কথা আমরা উল্লেখ করতেই পারি, ঠিক আছে। আর বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী সম্পর্কে বলে দিয়েছে, আমরা কিছুক্ষণ আগেও কার্যাবলীটা বলে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে সকল ব্যাংকগুলোকে মনিটরিং করা এবং এই সকল ব্যাংক যথাযথভাবে আপনার তাদের কার্যাবলী পরিচালিত হচ্ছে কিনা, তাদের সঠিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালিত করছে কিনা, এই বিষয়গুলো তদারকি করাটাই হচ্ছে যে এই বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এই জন্য এটাকে সেন্ট্রাল ব্যাংক বলা হয়ে থাকে। আমাদের বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের এই অধ্যায়। আমরা চেষ্টা করেছি অর্থনীতির বা একটা সরকারের অর্থ ব্যবস্থার অর্থাৎ অর্থমন্ত্রী সাহেবের কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার বিশ্বাস যে আমি আপনাদেরকে যথাযথভাবে বোঝাতে পেরেছি। যদি তারপরেও বোঝার কোনো কিছু বাকি থাকে, এই বিষয়গুলো সম্পর্কে কোনো কোশ্চিন থাকে, আমাকে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সেই বিষয়গুলো ইনফর্ম করার জন্য। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে, সে পর্যন্ত বিদায়। থ্যাংক ইউ সো মাচ।